চাই যে আজকে আবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি পরিষ্কারভাবে জানান দিয়ে দিলেন এ বছরের মধ্যেই তিনি তার নিজ দেশে মানে বাংলাদেশের মাটিতে ফিরবেন। তার মানে এটা কি তার সিদ্ধান্তটি চূড়ান্ত ভাবেই জানান দিলেন বলা যায় কিনা? যে সাক্ষাৎকারে উনি এটা বলেছেন, ওই সাক্ষাৎকারটা মানে ব্যবস্থাপনা পুরোটা আমারই করা। অর্থাৎ এনডিটিভির যে ভদ্রমহিলা সাক্ষাৎকারটা ওনার নিয়েছেন, নেহা চন্দ্র, আমার ছোট বোনেরই মতো, অনেক দিনের আগে ইন্ডিয়া টুডে ছিল, নতুন এনডিটিভি এসছে। তো আমাকে বলে যে দাদা থোড়া ইন্তজাম কর দিয়েছে। তো যাই হোক, পুরো ব্যাপারটা যারা এইসব ব্যবস্থাপনার সাথে যুক্ত, শেখ হাসিনা, এখানে দুটো তিনটে জিনিস আমি আপনাকে করবো, কারণ কোয়েশ্চেন গুলি আপনি যদি দেখে থাকেন খুব শার্প কোয়েশ্চেন ছিল এবং ডেফিনেট। সেখানে উনি তো বলেইছেন যে আমি ফিরবো, আমার জনগণের উপর আস্থা আছে, আমার দলের উপর আস্থা আছে। আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ইজ এ ফোর্স, মানে আওয়ামী লীগ একটা ব্যাপার, সব ঠিক আছে। তারপরে দেখবেন নেহা একটা প্রশ্ন করেছে তাকে শেষের দিকে, যে কিছু লোক বলছে যে তোমার সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং আলাপ আলোচনা চলছে, তাদেরও কিছু শর্ত আছে, তোমারও বক্তব্য আছে। তো এই ধরনের কিছু ফলশ্রুতি কি আপনার এই দেশে ফেরার ব্যাপারটা সুনিশ্চিত হয়েছে? তো উনি বলেছেন না, আমি কারোর সাথে কোনো এই ধরনের রফা করে, এক কথায় রফা করে আমি দেশে ফিরছি না। আমি দেশে ফিরছি, আমার জনগণের উপর পূর্ণ আস্থা আছে, আমার দলীয় সমর্থক এবং দলের উপর, দলের সংগঠনের উপর চূড়ান্ত আস্থা আছে। উনি এই কোনো রফা মানে ব্যাকডোর কোন রকম কথাবার্তা, কোনো অন্য দূত টুত মারফত, এই ব্যাপারটা পুরোপুরি উনি খারিজ করে দিয়েছেন। ইন্টারেস্টিং। তো তাহলে বলতে হবে যে উনি দেশে ফেরার কথা যদি উনি সিদ্ধান্ত নিয়েই ফেলে থাকেন, এবং এই ব্যাপারে ওনাকে যারা ভারতে রেখেছে 2 বছর ধরে, ভারত সরকার, ভারত সরকারের মানে কর্তা ব্যক্তিরা, তাদের কিন্তু তাদের কিছু লোকজন, যেমন অজিত ডোভাল, আমি ওনাকে খুব ভালো করে চিনি, আমি ওনার সাথে কিছুদিন আগেও মানে ওনার লোকজন যেটা বলেছে যে बहन जी जब तक सुरक्षित नहीं तब तक हम लोग उनको वापस नहीं भेजना चाहते। মানে যতক্ষণ ওরা শেখ হাসিনাকে বহিনজি বলে সবাই, তো বলে যে ওনাকে যতক্ষণ, উনি যতক্ষণ ওনার নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত না হচ্ছে, আমরা ওনাকে ফেরত পাঠাতে চাই না। এবং জয়শঙ্কর আপনি দেখেছেন বলেই দিয়েছিল, she will stay here as long as she wants to। এখন তার মানে ফেরত যাওয়ার সিদ্ধান্তটা একান্তভাবেই শেখ হাসিনার, কারণ যে কোনো কারণেই হোক ভারতের নিরাপত্তা সাথে জড়িত যেসব এজেন্সিরা, তাদের অনেক কর্তা ব্যক্তিরাই আমায় বলছেন তাদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনাকে সুযোগ পেলে পাকিস্তানের আইএসআই ওনাকে খুন করবে, ওরকম একটা পরিকল্পনা ওদের আছে। এটা পাকিস্তানের দীর্ঘদিনের একটা ব্যাপার, বঙ্গবন্ধু পরিবারের উপর আক্রোশের থেকে যে 75-এ যে কাজটা আনফিনিশড সেটা করতে হবে ইত্যাদি। এবং এটা হয়তো ওই অগাস্ট মাসেও 2024-এর পরিকল্পনা ছিল, সুবিধা হয়নি কারণ ওনাকে বার করে আনতে লোকজন সক্ষম হয়েছিল। উনি দেশ ছেড়ে এসছেন, এটা মানে অনেক লম্বা কাহিনী, কিন্তু এইটুক শুধু আপনাকে বলতে পারি যে ওনার দেশ ছাড়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা সাথে জড়িত যেসব লোকজন, তাদের একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে অজিত বলে। তো যাই হোক, মোট কথা যেটা আমি বলতে চাইছি যে আমাদের লোকজন এখনো যখন তাদের একটা তীব্র সন্দেহ আছে উনি ফিরে গেলে ওনার নিরাপত্তা কতটা সুনিশ্চিত, ভারতেও ওনার মানে ওনাকে মানে পাহারা দেওয়ার যে ব্যাপারটা, এটা সাংঘাতিক, মানে সিকিউরিটির ব্যাপারে খুবই কড়াকড়ি। এমনকি যে কুক ওনার আছে তারও মানে মানে পুরো সিকিউরিটি ভেটিং করে তারপরে তাকে, মানে অনেক ব্যাপার ট্যাপার। কারণ কুক তো একটা সেন্সিটিভ ব্যাপার না, আপনাকে আমি যদি কিছু একটা করে ফেলতে চাই তো সহজতম পথ হচ্ছে আপনার কুককে একটু ফিট টিট করে
আপনার জি খাবারে, আপনার খাবারে কি পানিতে একটু আমি বিষ টিষ দিয়ে দিলাম। তো যাই হোক, মানে এক মোদ্দা কথা যেটা, যে ভারতের নিরাপত্তা এজেন্সি গুলো এবং অজিত ডোভালের মতো লোকজন, এদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনার নিরাপত্তা ভারতেও মানে তারা খুব জোরদার করে। আর বাংলাদেশে গেলে সেটা কতটা সুনিশ্চিত করা সম্ভব হবে, তাহলে কি ভারতীয়দের সাথে এই সরকারের লোকজন, সত্যি কথা বলতে আমি আপনাকে বলতে পারি যে আমাদের যারা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল বা আমাদের আর্মি চিফ, মানে আমাদের যারা সিকিউরিটি জি সেট আপের সিনিয়র লোকজন, তারা কিন্তু ওয়াকার সাহেবকে একদম বিশ্বাস করে না। হ্যাঁ, মুখে যাই বলুক, হয়তো ইউর এক্সেলেন্সি বলবে, সামনাসামনি দেখা হলে যা হয় আর কি, মানে সৌজন্য বলে, কিন্তু দে ডোন্ট ট্রাস্ট মিস্টার ওয়াকার। কেন? তাদের একটা ধারণা যে শেখ হাসিনাকে ডোবানোর পেছনে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে ওয়াকারের একটা বিরাট বড় ভূমিকা ছিল। একদম ডে ওয়ান থেকে এই ব্যাপারটা আমাদের লোকজনের একটা ধারণা আছে। তাই কিন্তু তারা ওয়াকারের ভরসায় ওনাকে দেশে ফেরাবে। আর উনি তো একটা গন্ডগোল করে রেখেছে, যে বিচারটা হলো, বিচার নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে, ওনারও আছে, আমাদেরও আছে, যে বিচার প্রক্রিয়া কতটা ঠিকঠাক হয়েছে সেই নিয়ে। কিন্তু যে এবার বিচার হয়েছে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ পেনাল্টি। হ্যাঁ উনি টেকনিক্যালি, যদি আপনি মারুফ ভাই আইনের দিক থেকে দেখেন, উনি তো অ্যাপিলও করেননি এটার এগেনস্টে। না বিচারের এগেনস্টে অ্যাপিল করেন। তো আজকে উনি দেশে ফিরলে অ্যাপিল করার সুযোগ উনি পাবেন, সেই সময় পার হয়ে গেছে। সেই সুযোগ তারেক রহমান সরকার ওনাকে দেবে এবং উনি অ্যাপিল করে নিরাপদে কোথাও একটা থাকবেন। এটা কেন জানি আমার মানে এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হয়। আমি যতটুকু বাংলাদেশের হাল হকিকত, বিশেষ করে এখনকার অবস্থা বুঝি, তো তাহলে বলতে হবে যে উনি এইসব মাথায় নিয়েও যদি দেশে ফেরেন, এটা একটা ডেসপারেট মুভ, অনেকটা বলতে পারেন সুইসাইডাল মুভ। আর আরেকটা অ্যাঙ্গেল অনেকেই আমাকে বলছে, ওনার দলের লোকজন, দেশে ভেতরে অনেক তৃণমূল স্তরের যেসব আওয়ামী লীগ কর্মীদের সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরাও খুব বিপদে আছে। আপনি জানেন গত কয়েকদিন এই যে ফাউন্ডেশন ডে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের দিন কি পরিমাণ ছেলে পেলে মারা গেল, তুরাগ নদীতে কত লাশ ভাসছে, হ্যাঁ, জি নোয়াখালীতে কি হয়েছে, আপনি সবই খবর রাখেন, বাংলাদেশের মানুষ সেটা জানে। এরকম একটা পরিস্থিতিতে উনি দেশে ফিরবেন, একটা কথা ঠিক, যে উনি গত মানে শেখ হাসিনার মূল মানে নেত্রী হিসেবে শক্তিটা কোথায়? দুটো, এক হচ্ছে উনি অসীম সাহসী মানুষ। কেন? উনি যে অবস্থায় দেশে ফিরেছিলেন আটের দশকে, ওনার জি পুরো ফ্যামিলি যেখানে শেষ করে দিয়েছে, এটা অন্য 10টা মহিলা, তখন অব্দি তো উনি গৃহবধূ, তাই না মারুফ ভাই? জি একেবারেই জি গৃহবধূ। তো সেই অবস্থায় উনি সাহস করে দেশে ফিরেছিলেন, না আমি দেখে নেব। হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী তখন জীবিত ছিল। উনি যখন দেশে ফিরেন, ইন্দিরা গান্ধী পরিষ্কার, ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এসছেন, নির্বাচন হেরেছেন কিন্তু আবার নির্বাচন জিতে 80 সালে ফিরে এসছেন। সেই সময় আমি যতটুকু শুনি যে বাংলাদেশের তদানীন্তন সামরিক কর্তা ব্যক্তিদের পরিষ্কার ওই ইন্দিরা গান্ধী বলেছেন, বচ্চি যা রাহা হ্যায়, আগার কুছ হো গিয়া আপকো জিম্মেদার মারেঙ্গে। ইন্দিরা গান্ধীর যাই হোক আচ্ছা একটা ব্যাপার তো ছিল, যে ইন্দিরা গান্ধী যদি এই হুমকি দিয়ে থাকে যে মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কারণ ওকে বাচ্চি বলতো, তো মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কিছু যদি ওর হয় তোমাদের, না আমি বুঝে নেবো এক কথায়। মানে খবর তো আছে হ্যাঁ একটা খবর আছে, মানে বা আমরা যেটা কুমিল্লার ভাষা বলি ভেজাল আছে মিয়া, বুঝছো? তো হুম, এখন এর পরিপ্রেক্ষিতে তারপরে উনি দীর্ঘদিন মাঠে চষে সারা বাংলাদেশ রাজনীতি করেছে। তো এক হচ্ছে ওনার অসীম সাহস, 2 নম্বর হচ্ছে যে উনি এই যে চষে বাংলাদেশ বেরিয়েছে, উনি বাংলাদেশের আনাজ কানাজ চেনেন, বাংলাদেশের ভূগোল, মানে উনি একেবারে ওনার নখদর্পণে। আমি এটা জানি, কারণ আমার ছোট বোন, খুবই আমার আদরের ছোট বোন তারানা হালিম, কিছুদিন আগে আমাকে বলছিল, এমনি কথা হচ্ছে, যে আরে দাদা, আপার মতো বাংলাদেশের ভূগোল কেউ জানেনি কেন? আমি টাঙ্গাইলের মেয়ে, আমি টাঙ্গাইলে রাজনীতি করি, টাঙ্গাইল নির্বাচন। তো আমি কি একটা বললো যে কোন বলছিল ওই গ্রাম, ওই এটা অমুক জায়গা, তো আবার কি বলছে, না না তুই এটা ভুল করতেছস, এটা অমুক না, এটা তমুক জায়গায়। পরে দেখা গেলো ওইটা আপা যেটা বলছে এটাই ঠিক। তো সে ওই জায়গায় রাজনীতি করে, সেই জায়গার মেয়ে, তার থেকে আপা বেশি জানে, মানে কি পরিমাণ আপা ওই মানে সারা বাংলাদেশ ঘুরেছে। এটা
আমার জানা। এই সংযোগটা ওনার খানিকটা বেশ কিছুদিন সরকারে থাকার ফলে এবং ওনার আশেপাশে কিছু অত্যন্ত বদমাইশ লোকজন জায়গা করে নিয়েছিল, যারা ওনার পতনের পেছনে যাদের একটা ভূমিকা আছে বলে আমি মনে করি, এই দরবেশ টরবেশ এই ধরনের লোকজন। এবং এই কোভিড এর সুযোগ নিয়ে ওনার সাথে এই যে তৃণমূল স্তরের যে যোগাযোগটা আওয়ামী লীগের, এটা নষ্ট হয়ে গেছিল। এটা গত 2 বছরে কিন্তু মারুফ ভাই আমি এটা জানি যে উনি দিল্লিতে বসে থেকে এইটা আবার নতুন করে আজকাল আধুনিক প্রযুক্তি, আপনার এই টেলিগ্রাম গ্রুপে উনি সবার সাথে, হ্যাঁ, এইসব থাকার ফলে একটা ব্যাপক মানে যোগাযোগ, সংযোগ, যোগাযোগ তৃণমূল স্তরে আওয়ামী লীগের কর্মী নেতাদের সাথে উনি এটা স্থাপন করেছেন। এখানে যারা আছে, ভারতে আছে কি অন্য জায়গায়, তাদের সাথে তো যোগাযোগ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যারা গ্রাসরুট লেভেলের কাডার, এদের সাথে ওনার যোগাযোগ হয়েছে, যারা এখনো আওয়ামী লীগ বলতে মানে যান প্রাণ দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবং অনেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেলে গেছে। আমি তো জানি আমার আরেক ছোট বোন আছে আওয়ামী লীগের, ও মহিলা লীগের কুমিল্লা, দক্ষিণ কুমিল্লা, জেল টেল খেটে 5-6 মাস জেল খেটে সম্প্রতি জেল থেকে বেরিয়েছে, মুখে ঘা হয়ে গেছে, অনেক সমস্যা। এদের মধ্যে একটা ব্যাপার আছে, শেখ হাসিনা আসলে আমাকে কেউ আটকাইতে পারবো না, তাইলে বুঝছে নেবো যে সরকারে থাক যাই থাক। মানে মানে আজও এরকম আমি জানি, নাটোরের কিছু লোকজন কথা হচ্ছিল, তো বলছে যে আরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব সরকার, তারপরে আমরা হাইটটা ঢাকায় যাবো। সিরাগুড় এখন থেকে রেখে দিতেছে, ওই সিরাগুড় বগলে লয়ে ওই সিরাগুড় খাইতে খাইতে হাইটটা যাবো। মানে বাঙালি তো বুঝতে পারেন, বিশেষ করে পূর্ব বাংলার মানুষ, হ্যাঁ, আমি নিজেও ওই মূলের লোক, এই আবেগ একবার উঠলে একবার শাল আর বুঝছে নেবো, তাই এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে, হয় আমি আসি নাহলে তুমি আসো। মানে এইটা করে তো দেশটা স্বাধীন হয়ে গেল। টিক্কা খান বলছিল আরে বাঙালি লোক ডরপোক হ্যাঁ, 2-3 লাখ মার তো ঠান্ডা হয়ে যায়, আর 30 লাখ মারছে কিন্তু দেশটাও গেছে তাদের হাত থেকে। বাঙালি তো এই জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে ভারতের সেনাবাহিনী পরে ঢুকছে, কিন্তু সেটা তো ডিসেম্বর মাসে, তার আগে তো 8 মাস বাঙালি ছেলেরা রক্ত দিছে, এবং কম তো না, প্রচুর যে পরিমাণ লোক মারা গেছে এই 8 মাসে, সারা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে এত লোক তো মারা যায় নাই, কাছাকাছিও না। আমি এটা মানে জোর গলায় বলতে পারি। এর জন্য বাঙালির আবেগ, বিশেষ করে পূর্ব বাংলার মানুষের এই আবেগ এবং মাথা গরম হইলে কোন জায়গায় যেতে পারতে একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আসে। কারণ আমি বাংলাদেশে প্রচুর লোকজনকে চিনি, এবং শুধুমাত্র যে রাজপুরুষরা তা তো না, যে সাংবাদিকতা করলাম এই মন্ত্রী ওই মন্ত্রী, এই সেক্রেটারি ওই সেক্রেটারি, তা তো না, একদম তৃণমূল স্তরে। মানে ধরেন আমি ঢাকায় থাকতে যে কয়েকজন রিক্সাওয়ালার রিক্সা চড়তাম, তাদের বাড়িতে দাওয়াত দিছে, ওই বস্তিতে গিয়ে মাটিতে বসে তাদের বাড়িতে ওই জুম্মার দিন সকালবেলা কাজে যায় না, তখন দাওয়াত দিছে গিয়ে খাইছি। তা আমার তো এই লেভেলের যোগাযোগ বাংলাদেশে, কি আমার আমি অমুক আমার যেখানে কাজ করতাম ক্যান্টিনের ম্যানেজার আপা, আমি আপা বলে ডাকতাম, আমাকে বাপ বলতো, মানে এরকম সম্পর্ক। তার মেয়েটেরা আমাকে, মানে আমার ভাগ্নি বলি তাদের, তারা আমাকে মামা বলে, মানে এই টাইপের। এবং এরা একেবারেই এতিম মানুষ। এদের মধ্যে কিন্তু এক সময় ছাত্রলীগের পোলা বানায়, চান্দা তোলে, অমুক তোলে, বুঝছো মামা এই সেই। এখন এরা বলে সে মামা আগেই ভালো আসছিলাম। কেন কেন এরকম কথা কস কেন? আগে ভালো আসছিলাম এই জন্য কইতেছে যে আগে ছাত্রলীগের পোলাপান নাই তো, আমরা ব্যাংক থেকে লোন টোন নিয়ে, সেই লোন ব্যবস্থা আমি করছিলাম, আমার প্রচুর চেনা জানা ছিল, তো লোন টোন যে করে দিয়েছিলাম, তো দোকান টোকান করছিলাম, ছাত্রলীগের পোলাপান মাসে একবার আইতো, আবার ব্যবসা তো ভালোই চলছে এইসব বলে একটু আকার ইঙ্গিতে বুঝাইতাম, 400-500 টাকা চাঁদা দিতাম, একটু কফির মেশিন থেকে কফি বানায়, আরে কফির মেশিন তো, কফিটা তো খুব ভালো হয়েছে, এই 400 টাকা নিয়ে তারা চলে যেত। আবার আমাদের একটু দেখেন এই এর দূরে। এরপরে তো ইউনুস মিয়া আসলো, তারপরে তো এইখানে এমন লুটপাট, আমাদের দোকান লুট হয়ে গেল 2 লাখ টাকার মাল। তো 2 লাখ টাকার মাল লুট এসে আমরা এতিম মানুষ, আমরা কই থেকে পাবো? তো এই দেশ শেখের বেটি ছাড়া চলবে না, এই এদের কথা, এদের মুখের কথা, এটা আমার কথা না। এই দেশ শেখের বেটি ছাড়া চলবে না, এইসব হারমাতের দেশ, লুটপাট রাহাজানি, মহিলা তুলে নিয়ে যাওয়া দিন দুপুরে, এই তো আপনি দেখছেন হয়তো, হ্যাঁ, ওই কক্সবাজারের একটা ভিডিও, এই যুব দলের ছেলেবেলে স্কুল ছাত্রীকে তুলে হ্যাঁ, একে মার্ডার করছে, ওকে মার্ডার করছে, এটা প্রতিহিংসা না। যার ইউনুস সাহেব
আওয়ামী লীগের দুর্নীতি আমি অস্বীকার করি না, কিন্তু ইউনিসেফ যেই লেভেলের দুর্নীতিটাকে নিয়ে গেছে, একেবারে স্টেট অফ আর্ট করাপশন, আমি বলতেছি। হ্যাঁ, জি আপনিও জানেন, আপনিও বিদেশে থাকেন, আমরাও জানি, এত বছর সাহেবের চাকরি হচ্ছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কথা আছে, এইটা তো ইউনিসেফ মানে তুলে দিছে। হ্যাঁ, যে উনি নিজে দেশের ক্ষমতায় থাইকে কিভাবে মানে নিজের কর মকুব করছেন, মানে শয়ে শয়ে কোটি টাকা, সেখান থেকে টাকা পয়সা নয় ছয়, মানে এইগুলি লাইসেন্স বাইর করা, এই করা, মনোপলি বিজনেস করবেন উনি, এটা বাইর করছেন। হ্যাঁ, গ্রামীণ ওয়ালেট, দিস দ্যাট, এগুলি বাংলাদেশের মানুষ এখন সব জানে। এবং এখন এরাই বলে যে ইউনুস স্যার দেশটা শেষ করে দিয়ে গেছে, শেখের বেটি স্যার এই দেশ চলবে। জি। আমার এই জায়গায় আমি একটু আপনাকে যদি আপনার কাছ থেকে আপনি যে বলেন। যে বিবরণগুলো আপনি দিলেন, এইটা মধ্যে থেকে যে আসলে শেখ হাসিনার প্রতি মানুষের যে আবেগ, ইমোশনটা তৈরি হয়েছে বা যেটা সত্য ছিল সেটা যে আবার নতুন করে তিনি নিজেই জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন, সেটাকে কাজে লাগে, সেটাই মূলত তার ভরসা। সেটা তিনি ইন্টারভিউর মধ্যে বলেছেন যে জনগণই আমার মূল ভরসা। তবে এই কয়েকদিন আগেও তিনি বলেছিলেন যে এই বছরের মধ্যে ফিরবেন। সে এই কথাবার্তা নিয়ে একটু আলোচনা চলছিল প্রথম আলোতে, বা আর্টিকেলের মধ্যেই ছাপিয়ে দিলের মধ্যে, যে শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরা আকাশ কুসুম কল্পনা। তো মহিউদ্দিন আহমেদ লিখেছে এই কথাটাই লিখেছে। তো আজকে যখন শেখ হাসিনা আবার কনফার্ম করলেন যে যা হয় হবে, এই বছরের মধ্যেই ফিরছি, তার মানে এইটার সঙ্গে নিরাপত্তার ইস্যুগুলো সেটি হয়তো ভারত দেখবে বা কিছু একটা, বা ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের নিশ্চয়ই কিছু একটা, তার মানে কিন্তু ওনার মানসিক জায়গা থেকে উনি চূড়ান্ত করে ফেললেন যে এই বছরেই ফিরবে, এমনটাই কিনা? আমি যতটুকু ওনাকে চিনি, বুঝি, বা মানে করি, অ্যাসেসমেন্ট আমার যেটা, যে ওনার ধারণা যে আমি এখানে বসে থেকে দলের কোনো লাভ হইতেছে না, এবং এই ব্যান তুলতেছে না, এবং আমার ছেলেপেলেরা নিহত হচ্ছে, হাজার হাজার কর্মী নেতারা জেলে। তো এই গণেশ যদি উল্টাইতে হয়, পাশা যদি ঘুরাইতে হয়, খেলাটা যদি ঘুরাইতে হয়, তাইলে ব্যাপক আন্দোলন। এখন এটা তো মারুফ ভাই আপনিও জানেন, আমরাও জানি, জি কে একজন বাংলাদেশের গবেষণা কোন এক সাহেবের লেখা, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ডেভিড লুইস না কে, মানে আওয়ামী লীগ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্টি ওয়েন ইট হিটস দ্য স্ট্রিটস। হ্যাঁ, মানে দক্ষিণ এশিয়ার এটা ঐতিহাসিক ভাবেই সত্য, এটা বলাই। এখন এই জায়গাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা হয়তো ভাবতেছে যে যা হয় হবে, আল্লাহ ভরসা যেটা বলে বাংলাদেশের মানুষ, যা হয় আমি নামুম, তারপরে আমি বাঁচে থাকি মরি, যা হয়, মানে একটা শেষ লড়াই আমি দেখতে চাই। ওনার বোধহয় এরকম একটা, এবং উনি এই যত কথা বলেন না, ব্যাপক, মানে 64টা জেলায়, মানে জেলা স্তরের নেতা, এমনকি ইউনিয়ন পরিষদ স্তরের নেতাদের সাথে উনি 2 বছরে এই টেলিগ্রাম গ্রুপ, অমুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এত ডিটেইলে মানে উনি জনসংযোগটা করছেন, যেটা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার আশেপাশে এই ককাস তৈরি হয়েছিল, এবং এরাই তো ওনাকে বিট্রে করছে, এই দরবেশ, আনিসুল হক, এই যে আরো কিছু ওনার 2-1 মন্ত্রী, মানে দরবেশ গম, এরা আমেরিকার হয়ে কাজ করছে, এরা খালি ওনাকে বলছে তুই এই করো, আর্মি তো আছে, ছাত্রলীগ যুবলীগ নামানোর দরকার নেই, এগুলো আমি ডিটেলস জানি। আমি কিছুদিন আগে আমার বাসায় এখানে অনেক সিনিয়র লিডাররা আসেন মাঝে মাঝে, এরাও এটা বলে। তখন সামনে কিছু বলে নেই, যেহেতু শেখ হাসিনার সাথে দরবেশ সালমান রহমানের একটা সম্পর্ক, কিন্তু এখন সবাই বলে যে এই হারামজাদা আমাদের ডুবাইছে। দুজনের কথা বলে, ওয়ান ইজ সালমান রহমান, ওয়ান ইজ ওয়াকার। সালমান রহমানের পেটে পেটে বোধহয় নিজেই তুমি রিজাইন করো, আমরা একটা ইন্টারিম সেট আপ করি, হ্যাঁ তোমার রেজিগনেশন চাইতেছে আওয়ামী লীগ, মানে উনি প্রধানমন্ত্রী হতে তো আকাশ কুসুম সব তো। আর এই আওয়ামী লীগ এই যে ফোরে ব্যবসায়ীদের সামনে নিয়ে আসা, নমিনেশন টাকা দিয়ে মানে কিনে, এইগুলি তো আওয়ামী লীগে কোনোদিন ছিল না। আওয়ামী লীগের লিডারশিপটা ভাই কি, আপনিও জানেন আমিও জানি, ইট ওয়াজ এসেনশিয়ালি মিডল ক্লাস লিডারশিপ। ওই পারে যেমন আওয়ামী লীগ, এখানে সিপিএম ওয়েস্ট বেঙ্গলে যে টিচার, প্রফেসর, ডাক্তার, লয়ার, মানে যাদের বিরাট টাকা নাই ব্যবসায়ীদের মতো, কিন্তু যাদের মানুষ রেসপেক্ট করে, মুরব্বী বলে মনে করে, মূলত মধ্যবিত্ত নেতৃত্ব,
এইটা তো এই দরবেশরা এসে শেষ করে এই টাকা পয়সা নিয়ে নমিনেশন বাণিজ্য করে এত টাকা দাও তোমার টিকিট দিলাম, এইসব তো করছে আর আজে বাজে লোক সব। তো এই জায়গাতে আওয়ামী লীগের গত 2 বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে একটা শুদ্ধিকরণ হয়েছে। এই যারা এইসব 2 নম্বরই লোক, এই ব্যবসায়ী টাইপের লোক ছিল, ওই টাকা পয়সা দিয়ে নমিনেশন কিনছে, এরা যখন ভেজাল দেখছে এরা কিন্তু দেশ ছেড়ে হাওয়া, বা এরা একটা রফা টফা করে কোনো মতে জামাত বিএনপির সাথে। আজকে যারা ফাইট করে নিজেদের আওয়ামী লীগের নেতৃত্বে তৃণমূল স্তরে প্রতিষ্ঠা করছে, এরা কিন্তু একেবারেই মানে মন প্রাণে আওয়ামী লীগ, এবং এরা অনেকে মারা গেছে, অনেকে জেলে গেছে। হ্যাঁ, কিছু কিছু লোক খুব বিপদে পড়ে হয়তো এই পারে আসছে, কিন্তু তারাও কিন্তু এইখানে আসার পর থেকে আমি লক্ষ্য করতেছি প্রস্তুতিটাই হচ্ছে দেশে ফেরা। তো এরা সবাই ওই শেখ হাসিনা মুখাপেক্ষী, কারণ এইখানে একটা ব্যাপার হয়ে গেছে, নেত্রী ফিরলে আমরা জান লড়াই দেবো, বর্ডার টর্ডার মানি না, তখন ঢুকে যাবো। মানে এইটা আমি একটু আমার আগ্রহের জায়গা থেকে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনি কি ওই শেখ হাসিনা ছাড়া অন্য যারা নেতারা কলকাতা বা ইন্ডিয়ায় আছেন তাদের মধ্যে কি সেই মনোবলটা দেখতে পাচ্ছেন যে নেত্রীর সঙ্গে সঙ্গে তারা ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে তারা? আমি 2জন নেতার কথা আমি বলতে পারি, 2জন না 3জনের কথা আমি বলতে পারি, যাদের সাথে আমি বিলেটেডলি মানে আমার দেখা সাক্ষাৎ, কি আমার খুব কাছের মানুষ, তাদের সাথে কথা বলে এসে আমাকে জানাইছে। হ্যাঁ, একজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কামাল সাহেব, আসাদুজ্জামান খানকা। উনি ডিটারমিন টু গো ব্যাক, কেন ওনার ছেলে জেলে আছে, উনি ডিটারমিন টু গো ব্যাক, এবং উনি এই কথাটা বলেন যে আমরা ফিরতে হবে এবং প্রতিশোধ নিতে হবে, মানে এরকম একটা কথা। জাহাঙ্গীর কবির নানক আমার বহুদিনেরই পরিচিত লোক, সম্প্রতি আমার বাসায় আসছিলেন, ডিটারমিন যে নেত্রী যেদিন বলবে সদল বলে বর্ডার টর্ডার মানি না, ঢুকে যাও। হ্যাঁ, বাহুদ্দিন নাসিম উনিও পার্টির একজন সামনের সারির নেতা, আমার সাথে ভালোই সম্পর্ক, দেখা সাক্ষাৎ হয়। হ্যাঁ, এই যে যেই ইয়েটা দেখলেন আপনি, এনডিটিভির সাক্ষাৎকারটা আপনি দেখলেন, এটা আমি ওনাকে ফরওয়ার্ড করেছিলাম, বলছি ইয়েস ব্রাদার আই এম সার্কুলেটিং ইট, মানে এই ধরনের সম্পর্ক। এদের তো একটা ব্যাপার আছে, মানে নেত্রী যেদিন বলবে আমরা ঢুকে যাবো এদের মধ্যে। আর তৃণমূল স্তরের যারা এখানে আসে, ধরেন ছাত্রলীগ যুবলীগের লিডার, কি আপনার ধরেন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা এখানে আসে দেশে সংগঠনের সাথে যোগাযোগ আছে, এরা তো প্রস্তুত, মানে এদের তো এরকম মানসিকতা, মানে পারলে আরো কিছু নিয়ে টিয়ে ঢুকবে আর কি, বুঝতে পারছেন তো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতেই পারতেছেন, মানে অনেকটা ওই 71-এর মানসিকতা, 71-এর মতো একটা মনোবল তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। উইল গো এন্ড ফাইট, যা হয় হবে, আসি তো আসি, নাই তো নাই, আল্লাহ ভরসা, এরকম একটা মানে ব্যাপার আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একেবারেই গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট আসলে খোলামেলাও বলে ফেললেন। মারুফ ভাই, আপনাকে একটু বলি ছোট করে, যে অনেকের একটা ধারণা আছে আন্তর্জাতিক ভূ রাজনীতির দিকে, যে আমেরিকানদের তো একটা বিরাট ভূমিকা ছিল এই সরকার ফেলার পিছনে। এখন আমেরিকানরা তাদের ভাবে একটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা টেনশন, মানে অন্য সব অনেক ইস্যু আছে, ট্যারিফ ফ্যারিফ, কিন্তু বাংলাদেশে মেজর ইস্যু এটা প্রথম থেকে, ওরা আওয়ামী লীগকে ইন্ডিয়া আওয়ামী লীগ সম্বন্ধে কি আপনি জানেন। তো এইখানে আমাদের এই যে মার্কো রুবিও রিসেন্টলি ইন্ডিয়াতে আসছিল, আমাদের লোকজন, আমাদের বিদেশ মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর শক্ত হবে নাকি তাকে বলছে যে তোমরা এই গভর্নমেন্ট, এখানে একটা স্টেবল গভর্নমেন্টের পতন ঘটাইছো, এবং তার নেট রেজাল্ট হচ্ছে এখানে ইসলামিক র্যাডিক্যালিজম ইজ অন দ্য রাইজ, ইটস এ সিরিয়াস সিকিউরিটি ইস্যু, অ্যান্ড দিস উই আর গোয়িং টু ফেস, ইউ আর সিটিং থাউজেন্ডস অফ কিলোমিটার অ্যাওয়ে, তোমরা তো এটা ফেস করবে না। এর জন্য এখন মানে এইটা মানে দিস প্রবলেম হ্যাজ টু বি অ্যাড্রেসড, এবং এখানে বোধহয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য মানে যা করার একটা করতে হবে আমেরিকার উপর, এরকম একটা প্রেশার আমাদের এখান থেকে আসে, এবং আওয়ামী লীগের উপরে ব্যানটা তোলার ক্ষেত্রে এখন এটা হয় নাই। এই জায়গাতে আপনি লক্ষ্য করবেন যে তারেক সাহেব রিসেন্টলি চীনে গেলেন, অনেক ভালো প্রকল্প, হ্যাঁ, ওনার ওইখানে চীনের কর্তৃপক্ষের সাথে কথাবার্তার ফলে দেশে আসবে, মংলা বন্দরে প্রজেক্ট হবে, টোটাল আমি যা দেখলাম প্রায় $9 বিলিয়ন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, বাংলাদেশের ভেরি গুড, বাংলাদেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য এগুলি হয়তো খুব ভালো জিনিস। কিন্তু এগুলি দেখুন শেখ হাসিনার আমলেও
চীনের সাথে তো উনি ভালো সম্পর্ক মেনটেন করতেন, ইন্ডিয়ার সাথেও করতেন, এবং এইটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ইন্ডিয়ার অত উদ্বৃত্ত টাকা নাই যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের জন্য। চীনের সেটা আছে। আমার দেশে দ্রুত উন্নতি অগ্রগতি না হলে আমার দেশটাও পাকিস্তানের মতো ফেল স্টেট হয়ে যাবে এবং এখানে এই জিহাদি কারখানা তৈরি হবে। সো এর জন্য আমাকে চীনের থেকে অর্থায়ন এর ব্যবস্থা করতে হবে আমার প্রকল্পে। ইন্ডিয়া এটা দে এগ্রিড, খুব সেন্সিটিভ একটা বর্ডার প্রজেক্ট ছাড়া বাকিগুলি যে প্লিজ ডু ইট, ইউর আর্গুমেন্ট ইজ কারেক্ট। কিন্তু আমেরিকার এখন যে হাব বা আপনি দেখেন না, সবই ট্রাম্প সাহেব তো এরকম, মানে সবই আমার থেকে কিনতে হবে, ইউ হ্যাভ টু মেক মি রিচ। মানে নির্লজ্জ হবে একটা আমেরিকান প্রেসিডেন্ট যখন এই কথা বলে, ইউ হ্যাভ টু মেক মি রিচ, ইউ হ্যাভ টু মেক আমেরিকা রিচ। তো একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইউনুস সাহেবের আমলে হয়েছে, তারেক সাহেব এটা থেকে বাইরে আসতে পারবে কিনা আমি জানি না, কিন্তু এই যে আমেরিকাকে একটা কমিটমেন্ট যে সবই আমেরিকার থেকে কেনাকাটা, এই জায়গাতে তারেক সাহেব যে চীনে গেলেন এবং চীনে যাওয়ার কয়েকদিন আগে ব্রেন্ট ক্রিস্টেনসন আমেরিকার রাষ্ট্রদূত, সে বোধহয় মোস্ট প্রবাবলি ফাইন্যান্স মিনিস্টার আমির খসরো মাহমুদ চৌধুরীর বাড়িতে এক দাওয়াতে বলছে আমেরিকা ইজ দ্য বেস্ট, ইফ আমেরিকা ইজ ইউর ফ্রেন্ড ইউ ডোন্ট নিড এনিবডি। আমেরিকা তো এটা খুব ভালোভাবে নেবে না, কারণ চীন যেটা চাচ্ছে, এবং আমি জানি কারণ আমি চীনে একসময় যাতায়াত করছি, ট্র্যাক্টর ডিপ্লোমেসিতে আমি ছিলাম, কলকাতা কুমিং ফোরামে ছিলাম, আর চীনে প্রচুর বন্ধু বান্ধব আছে থিঙ্ক ট্যাঙ্ক। ওরা যেটা চাচ্ছে যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে এইটাকে সচল রাখতে এবং এইটাকে এক্সটেন্ড করে বাংলাদেশের মধ্যে, এবং দেখবেন এই জন্য যে চীনের যেসব ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে যেগুলি প্রমিসড, পায়রা, মংলা এবং চিটাগাংয়ের কাছে আনোয়ারাতে অলরেডি ওদের ইকোনমিক জোন আছে, এন্টায়ার বাংলাদেশ কোস্টে একটা স্ট্রং চাইনিজ প্রেজেন্ট। এটা আমেরিকা কি ভালোভাবে নেবে এবং আমেরিকা এটা কিভাবে দেখবে, এবং সেই ক্ষেত্রে আমেরিকা মানে কতটা কি করবে না করবে, তাদের চিন্তা ভাবনা পাল্টাবে কিনা, এবং তারা এই সরকারকে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তোলা, কেন আওয়ামী লীগের ব্যানটা তো ভেরি আনজাস্টিফাইড। এটা এরকম একটা ব্যান যে আজকে ভারতে কংগ্রেসকে কি, কংগ্রেস ইলেকশন আছে, কংগ্রেসকে ব্যান করে দিলে আপনি বলতে পারবেন ভারতে গণতন্ত্র আছে? না।